হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছিলাম। তা আজকে এই কনস্টিটিউশনের অন্তর্গত ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। মৌলিক অধিকার কি অনেকেই জানি না, তা সেগুলো জানা অবশ্যই প্রয়োজন জীবনের জন্য, জীবনের পথে চলার জন্য, আর অবভিয়াসলি তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো রকম এক্সামের জন্য। তো চলো মূল বিষয়ে আসি। তা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার কি, সবার আগে এটা জানা প্রয়োজন। মৌলিক অধিকার হলো আমাদের অর্থাৎ সাধারণ জনগণকে দেওয়া সংবিধান স্বীকৃত এমন কতগুলি অধিকার, যে অধিকারগুলি সরকার কিংবা অন্য কোনো ব্যক্তি সেগুলো লঙ্ঘন করতে পারবে না। আর যদি লঙ্ঘন করে তাহলে এই মৌলিক অধিকারগুলির ভিত্তিতে আমরা কোর্টে কেস করতে পারি। তো এই মৌলিক অধিকার, এই ধারণাটি আমাদের সংবিধানে কোথা থেকে গৃহীত হয়েছে জেনে নেব। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর সংবিধান থেকেই আমাদের মৌলিক অধিকারের ধারণাটি আমাদের ভারতীয় সংবিধানে গৃহীত হয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি কি, যে মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে এসেছে, ইউএসএ। আর এই ধারণাটি, মৌলিক অধিকারগুলি আমাদের সংবিধানের কত থেকে কত ধারায় অন্তর্ভুক্ত হয়েছে, 12 থেকে 35 ধারায়। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু 6টি। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন, যে মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি ছিল না। কটি ছিল? ভারতের যে মূল সংবিধানে 7 শ্রেণীর মৌলিক অধিকারের উল্লেখ ছিল। 1978-এ 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। এই সম্পত্তির অধিকার বর্তমানে সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে। তাহলে এখন সংবিধানে আমরা জেনে নিলাম 6 প্রকার মৌলিক অধিকার আছে। কি কি এই 6 প্রকার মৌলিক অধিকার জেনে নেব। প্রথমত সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম। তৃতীয় রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। চতুর্থ আসছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। পঞ্চমত সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল এইডস। আর ষষ্ঠত হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এই 6 প্রকার মৌলিক অধিকার বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা প্রথমেই বলেছি যে মৌলিক অধিকারগুলি আর্টিকেল নাম্বার 12 থেকে 35 এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু কোন কোন অধিকার কোন কোন ধারায় অন্তর্ভুক্ত সেগুলি অনেকেই জানে না, তো সেগুলি আমরা জেনে নেব। সাম্যের অধিকার আছে 14 থেকে 18 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার এগুলি অন্তর্ভুক্ত হয়েছে 23 এবং 24 নম্বর ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার যেগুলি রয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এগুলি আবার রয়েছে 19 ও 30 নম্বর ধারা। এবং সর্বশেষ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেগুলি রয়েছে 32 থেকে 35 নম্বর ধারায়। তা আমরা কোন কোন ধারায় কোন কোন অধিকারগুলি লিপিবদ্ধ সেগুলো জেনে নিলাম। তাহলে যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে সাম্যের অধিকার কোন কোন ধারায় অন্তর্ভুক্ত, তোমাদের কোনো অসুবিধা হবে না, 14 থেকে 18 নম্বর ধারা। যদি প্রশ্ন আসে শোষণের বিরুদ্ধে অধিকার কোন কোন ধারায় রয়েছে, 23 ও 24, তোমরা বলতেই পারবে সহজে। তাহলে এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর এই ধারাগুলি কোন কোন ধারায় কোন কোন অধিকারগুলি আছে, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন কোন ধারায়, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার কোন কোন ধারায়, এগুলি মনে রাখার জন্য সহজ প্রসেস বলি। এই 6 প্রকার অধিকারকে আমরা 5-4-2-4-2-4 এই সংখ্যাগুলি দিয়ে চিহ্নিত করতে পারি। দেখো সাম্যের অধিকারে রয়েছে 5টি ধারা, 14, 15, 16, 17, 18। তো এই 5টি ধারা এখানে রয়েছে, তাই এটিকে আমরা 5 বলতে পারি। স্বাধীনতার অধিকারে রয়েছে 4টি ধারা, 19, 20, 21, 22, তো এটি হলো 4। শোষণের বিরুদ্ধে অধিকার 23 ও 24 নম্বর ধারা, তাই এটি 2। ধর্মীয় স্বাধীনতার অধিকার এখানেও রয়েছে 4টি ধারা, 25, 26, 27, 28, তাই এটি 4। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এখানে রয়েছে 2টি ধারা, 29 ও 30, তাই এটি 2। এবং সর্বশেষ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এখানেও রয়েছে 4টি ধারা, 32, 33, 34, 35, তাই এটিকে 4 দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে কি বললাম, 5-4-2-4-2-4। আমরা প্রথমেই বলেছি যে মৌলিক অধিকারগুলি রয়েছে 12 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারা পর্যন্ত।
আর সাম্যের অধিকার যেটি শুরু হচ্ছে 14 নম্বর ধারা থেকে। তাহলে 12 ও 13 নম্বর ধারায় কি রয়েছে জেনে নেব। আর্টিকেল নাম্বার 12, যেখানে মূলত ডেফিনেশন বা পরিভাষা সংক্রান্ত বিষয় স্থান পেয়েছে। এখানে দি স্টেট এই শব্দটির ব্যাখ্যা করা হয়েছে। স্টেট বা রাজ্য বলতে আমরা কি বুঝি? আমরা মূলত যেটা বুঝি যে পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি কিছু রাজ্য, কিন্তু এখানে এই রাজ্যগুলিকে বোঝাচ্ছে না। এখানে স্টেট বলতে বোঝাচ্ছে সব অঞ্চল সহ সমগ্র ভারতবর্ষকে। যদি তোমাদের কোয়েশ্চেন আসে স্টেট বা রাজ্যের ডেফিনেশন কোন আর্টিকেলের অন্তর্ভুক্ত, তাহলে তোমাদের বলতে হবে কি আর্টিকেল নাম্বার 12। তো এরপর আসছি আর্টিকেল 13। এটি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু বলে রাখি। তো এখানে যে বিষয়গুলি স্থান পেয়েছে সেটি হলো ফান্ডামেন্টাল রাইটসগুলি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার শাস্তি সংক্রান্ত বিষয়। এরপর আর্টিকেল 14, এখান থেকে শুরু হচ্ছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। তো এই সাম্য কি, প্রথমে এটা জানা প্রয়োজন। তো ব্যাপক অর্থে সাম্য বলতে যেটি বোঝায় যে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল রকম বৈষম্যমূলক আচরণের অবসান এবং প্রত্যেক ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দান, এই হলো সাম্য। তো এরই অন্তর্গত আর্টিকেল 14-এ দেখে নিই আমরা কোন কোন সাম্যের কথা বলা হয়েছে। এখানে মূলত দু ধরনের সাম্যের কথা বলা হয়েছে। নাম্বার 1 আইনের দৃষ্টিতে সাম্য, নাম্বার 2 আইনের সমান সংরক্ষণ। আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়? তো আইনের দৃষ্টিতে সাম্য বলতে যেটি বোঝায় সেটি হলো মর্যাদা ও অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নয়। তা সে প্রধানমন্ত্রী হোক কিংবা কোনো সাধারণ নাগরিক, প্রত্যেকেই কিন্তু আইনের অধীন। আর আইনের সমান সংরক্ষণ বলতে যেটি বোঝায় সেটি হলো সমান অবস্থার এবং সমান পর্যায়ের ব্যক্তিদের জন্য একই আইন থাকবে এবং তার সমান আচরণ করবে। আর্টিকেল নাম্বার 15, এখানে মূলত বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে ধর্ম, বর্ণ, জাতি, নারী পুরুষ, জন্মস্থান এদের কোনো একটির ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তো এই বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল নাম্বার 15-এ। নেক্সট আর্টিকেল নাম্বার 16, সরকারি চাকরিতে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। এখানে আমরা এখন দেখতে পাই বিভিন্ন চাকরিতে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। তো একটা কথা মনে রাখতে হবে যে মূল সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু সরকারি চাকরিতে সকলকে সমান অধিকারই দেওয়া হয়েছিল। নেক্সট আসছি আর্টিকেল 17, এখানে মূলত অস্পৃশ্যতার অবসান সংক্রান্ত বিষয় স্থান পেয়েছে। এই ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতার দরুন কোনো নাগরিকের ওপর কোনো রকম অক্ষমতা আরোপ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অধিকারের উদ্দেশ্য হলো সকলের জন্য সমমর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে অবশ্য পার্লামেন্টে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন দ্য আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955-এ পাশ করেছে। কিছু সংশোধন করে আবার বর্তমানে এই আইনটি প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট নামে পরিচিত। আর্টিকেল 18-এ আবার স্থান পেয়েছে পদবি ও খেতাবের বিলুপ্তিকরণ সংক্রান্ত বিষয়। চলো দেখে নিই কি কি বিষয় আছে এখানে। সরকার কর্তৃক ব্যক্তিবিশেষকে খেতাব প্রদান সাম্যনীতির বিরোধী। শিক্ষাগত যোগ্যতা বা সামরিক গুণের পরিচায়ক নয় এমন কোনো খেতাব রাষ্ট্র কাউকে দিতে পারবে না। কোনো ভারতীয় নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো খেতাব গ্রহণ করতে পারবে না। এমনকি ভারত সরকারের কাজে নিযুক্ত বিদেশিগণও রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অপর রাষ্ট্রের কাছ থেকে কোনো খেতাব গ্রহণ করতে পারবে না। তাহলে এ পর্যন্ত আমরা সাম্যের অধিকারগুলি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আমরা পেলাম 5টি ধারা। আরেকবার মনে করিয়ে দিই, আর্টিকেল 14-এ পেলাম আইনের দৃষ্টিতে সাম্য, আর্টিকেল 15-এ পেলাম বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ, আর্টিকেল 16 সেখানে কি দেখলাম সরকারি চাকরিতে সমানাধিকার, আর্টিকেল 17 সেখানে দেখলাম অস্পৃশ্যতার অবসান, আর আর্টিকেল 18-এ দেখলাম পদবি বা খেতাবের বিলুপ্তিকরণ। তাহলে সাম্যের অধিকার থেকে যদি তোমাদের কোয়েশ্চেন্স আসে আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা যাই নেক্সট টপিক, রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার, যেখানে রয়েছে আর্টিকেল 19 থেকে 22। ব্যক্তি স্বাধীনতার অধিকার ছাড়া ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ অসম্ভব। তাই স্বাধীনতা কি? স্বাধীনতার সংজ্ঞা কিন্তু আমরা তাহলে বলতেই পারি স্বাধীনতা হলো সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পরিপূর্ণ বিকশিত করার সুযোগ পায়। তাহলে চলো দেখে নিই স্বাধীনতার অধিকারের অন্তর্গত 19, 20, 21, 22 এই 4টি ধারায় কোন কোন অধিকার সন্নিবিষ্ট হয়েছে। প্রথমেই আসছি আর্টিকেল 19-এ।
এখানে 6 প্রকার স্বাধীনতার উল্লেখ আছে। কি কি সেই 6 প্রকার স্বাধীনতা? প্রথম, বাক্য ও মতামত প্রকাশের স্বাধীনতা। দ্বিতীয়, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। তৃতীয়, সমিতি বা সংঘ গঠনের অধিকার। চতুর্থ, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার। পঞ্চমত হচ্ছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকার। আর ষষ্ঠত, যে কোনো বৃত্তি, উপজীবিকা অথবা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে তুমি চৌর্যবৃত্তি গ্রহণ করবে, সেই অধিকার কিন্তু দেওয়া হয়নি। তাহলে আরও একবার মনে করিয়ে দিই, কোন কোন 6 প্রকার স্বাধীনতা আমরা এখান থেকে পেলাম? বাক্য বা মতামত প্রকাশের, সমবেত হওয়ার, সমিতি বা সংঘ গঠনের, স্বাধীনভাবে চলাফেরা করার, ভারতের যে কোনো অংশে বসবাস করার এবং যে কোনো বৃত্তি ও উপজীবিকা গ্রহণের স্বাধীনতা। আমরা এই 6 প্রকার স্বাধীনতা এখান থেকে পেলাম। নেক্সট আসছি আর্টিকেল 20। কোনো অপরাধের জন্য নাগরিককে আইন বহির্ভূত কিংবা অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। এটি হলো আর্টিকেল 20-র মূল বিষয়। হয়তো দেখা গেল রাম শ্যামের একটি গাড়ি চুরি করেছে, তার জন্য তার 5 মাস জেল ও 5,000 টাকা জরিমানা হয়েছে। আবার এই রামই সেম একই গাড়ি কোনো একটি মন্ত্রীর চুরি করেছে, তার জন্য তার 10 মাস জেল ও 10,000 টাকা জরিমানা হবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ একই প্রকার অপরাধের জন্য সবসময় একই শাস্তি প্রদান হবে, অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। নেক্সট আসছি আর্টিকেল 21। এখানে মূলত স্বীকার করা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা। বলা হয়েছে আইনসঙ্গত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 22-তে আবার আমরা দেখি আটক ব্যক্তিদের অধিকারের কথা। মূলত 3টি অধিকার দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের। কি কি সেই 3টি অধিকার জেনে নেব। নাম্বার 1, আটক ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। নাম্বার 2, আটক ব্যক্তিকে আইনবিদের সঙ্গে পরামর্শের সুযোগ দিতে হবে। নাম্বার 3, 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তবে হ্যাঁ, গ্রেপ্তারের জায়গা থেকে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে আসতে যে সময় লাগে, অর্থাৎ ট্রাভেলিংয়ের সময়, তা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে ধরা হবে না। তাহলে স্বাধীনতার অধিকারে 4টি ধারায় আমরা কি পেলাম? আর্টিকেল 19-এ পেলাম 6 প্রকার স্বাধীনতার কথা, আর্টিকেল 20-তে পেলাম আইন বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান নিষিদ্ধকরণের বিষয়, আর্টিকেল 21-এ পেলাম জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, আর আর্টিকেল 22-তে পেলাম আটক ব্যক্তিদের অধিকার। নেক্সট আমরা আসবো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, যেখানে রয়েছে আর্টিকেল 23 ও আর্টিকেল 24। চলো দেখে নিই। আর্টিকেল 23-তে রয়েছে মানুষ বেচা কেনা কিংবা বিনা পারিশ্রমিকে বেগার খাটানো অথবা জোর করে কাজ করানো নিষিদ্ধ। এক কথায় শোষণ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর্টিকেল 23-তে। আর আর্টিকেল 24-এ দেখি 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। কারণ 2002 সালে 86তম সংশোধনে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষা, আর সে কারণেই 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 23 ও 24-এ আমরা তাহলে দেখে নিলাম যে শোষণের বিরুদ্ধে কোন কোন অধিকারগুলি দেওয়া হয়েছে। নেক্সট আসবো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেখানে রয়েছে 25, 26, 27, 28 এই 4টি ধারা। ভারত বরাবরই একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই ধর্ম নিরপেক্ষতার আদর্শ ঘোষণা করা হয়েছে এবং 25 থেকে 28 নম্বর ধারায় এই ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি দেওয়া হয়েছে। চলো দেখে নিই আর্টিকেল 25-এ কি আছে। সকল ব্যক্তি বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। আমি আমার বিবেক অনুযায়ী আমার যে ধর্ম পছন্দ আমি সেই ধর্ম স্বীকার, আচরণ এবং প্রচার করতে পারি, সেই স্বাধীনতা দেওয়া হয়েছে আর্টিকেল 25-এ। আর্টিকেল 26, এখানে দেখি বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে কতগুলি অধিকার দেওয়া হয়েছে। কি কি সেই অধিকার? প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করার অধিকার রয়েছে। স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন, দখল এবং আইন অনুসারে সেই সম্পত্তি পরিচালনাও সে করতে পারবে। আর্টিকেল 27-এ কি দেখি? কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের উপর কর আরোপ নিষিদ্ধ করা হয়েছে। যেমন
মোগল যুগে হিন্দুদের জিজিয়া কর দিতে বাধ্য করা হতো। আর এই ধর্ম বিষয়ে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য বর্তমানে কিন্তু এই জাতীয় কর আরোপ নিষিদ্ধ হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকারের আর্টিকেল 25, 26, 27 কি আছে আমরা দেখলাম। এরপর জেনে নেব আর্টিকেল 28 কি আছে। যে সমস্ত স্কুলগুলি পুরোপুরি সরকারি অর্থে পরিচালিত হয় সেই সমস্ত স্কুলে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। এই হলো ধর্মীয় স্বাধীনতার অধিকারের 4টি ধারার মূল বিষয়। নেক্সট আমরা এরপর আসবো কালচারাল অ্যান্ড এডুকেশনাল এইডস, অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, যেখানে রয়েছে মূলত 2টি ধারা, 29 এবং 30। আর্টিকেল 29 কি আছে জেনে নেব। নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয় সমান সুযোগ লাভ করবে। কাউকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 30তে আবার আমরা কি দেখি যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। সরকার কর্তৃক আর্থিক সাহায্য প্রদানের ক্ষেত্রে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এই হলো সংস্কৃতি ও শিক্ষাগত অধিকারের 2টি ধারার মূল বিষয়। সর্বশেষে আসব রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আগেও বলেছি, আবার বলছি, যেখানে রয়েছে মূলত 4টি ধারা, 32, 33, 34, 35। একটা কথা বলে রাখি যে আর্টিকেল 31 এর বিষয়ে 44তম সংশোধনের মাধ্যমে 300A ধারায় অন্তর্ভুক্ত হয়েছে। তাই আর্টিকেল 31 মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বলতে কি বোঝায় আমরা জেনে নেব। সংবিধানে শুধু মৌলিক অধিকারের উল্লেখ থাকলেই কিন্তু হবে না, অধিকার প্রয়োগের সুব্যবস্থাও থাকা দরকার। তা না হলে অধিকার নিছক ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে এবং অর্থহীন হয়ে পড়বে এই অধিকারগুলি। সংবিধানে যে সকল ব্যবস্থাদির সাহায্যে সম্ভাব্য অধিকার ভঙ্গের বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা করা হয় তাকেই বলা হয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় সংবিধানের 32 থেকে 35 ধারায় আদালতকে মৌলিক অধিকার প্রয়োগ সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারগুলি দেওয়া হয়েছে। আমরা এখান থেকে কি জানলাম, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বলতে কি বুঝি এবং কোন কোন ধারায় এই অধিকারগুলি দেওয়া হয়েছে। এবার আমরা জেনে নেব যে আর্টিকেল 32তে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। মৌলিক অধিকার বলবৎ করার জন্য নাগরিকগণ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। আর এই অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট ব্রিটিশ ও মার্কিন ব্যবস্থার অনুকরণে 5 ধরনের লেখ বা আদেশ বা নির্দেশ জারি করতে পারে। আমরা এবার জেনে নেব এই 5 ধরনের লেখ কি কি। প্রথমত বন্দি প্রত্যক্ষীকরণ বা হ্যাবিয়াস কর্পাস। এর অর্থ হলো হ্যাভ দ্য বডি প্রেজেন্ট, অর্থাৎ সশরীরে হাজির করা। এই আদেশ বলে আদালত আটককারী কর্তৃপক্ষকে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। দ্বিতীয় লেখটি হলো পরমাদেশ বা ম্যান্ডেমাস। এর অর্থ হলো উই অর্ডার, অর্থাৎ আমরা আদেশ করি। আদালত এ ধরনের আদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রভৃতি সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষকে তার আইনানুগ কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে। একটা কথা মনে রাখা প্রয়োজন যে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু পরমাদেশ জারি করা যায় না। তৃতীয়ত প্রতিষেধ বা প্রহিবিশন। এর অর্থ হলো নিষেধ করা। ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেওয়ার জন্য এই লেখ জারি করে। প্রতিষেধ একমাত্র কিন্তু আদালতের বিরুদ্ধেই প্রয়োগ করা হয়। এরপর চতুর্থত জানবো অধিকার পৃচ্ছা বা কোয়ারেন্টো। এর অর্থ হলো কোন অধিকারে আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনো ব্যক্তি সেই পদ দাবি করলে তার দাবির বৈধতা বিচারের জন্য এই লেখ জারি করা হয়। সর্বশেষ সার্সিওরারি বা উৎপ্রেষণ। এর অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্নতন আদালত বা বিচার কার্যের ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে এই লেখের সাহায্যে মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়।
এরপর জানবো আর্টিকেল 33, 34 ও 35-এ কোন কোন বিষয় স্থান পেয়েছে। আর্টিকেল 33-তে রয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারসমূহ আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণের ক্ষমতা। কিন্তু কার হাতে রয়েছে সেই ক্ষমতা? পার্লামেন্টের আইনসভার হাতে। আর্টিকেল 34-এ আমরা কি দেখি? দেশের কোনো অঞ্চলে সামরিক আইন বলবৎ থাকাকালীন সময়ে উক্ত অঞ্চলে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এই যেমন কোথাও যদি 144 ধারা জারি হয়, তাহলে কিন্তু সেখানে অনেকে মিলে সমবেত হওয়ার অধিকার থাকবে না। আর্টিকেল 35-এ আবার দেখছি মৌলিক অধিকারসমূহ রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় স্থান পেয়েছে। এই হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের 4টি ধারার মূল বিষয়। তাহলে আজকে সমগ্র ক্লাস জুড়ে আমরা কি জানলাম? মৌলিক অধিকার কি, কোন অধ্যায়ে এই মৌলিক অধিকারগুলি স্থান পেয়েছে, কোন কোন ধারায় কোন কোন বিষয়, এই সমগ্র আজকে আমরা জেনে নিলাম, যা আমাদের জীবনের জন্য, জীবনের পথে চলার জন্য এবং তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই সমগ্র ক্লাসটার পিডিএফ এবং আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার পেতে চাইলে আমাদের অ্যাপ ফলো করো। থ্যাংক ইউ।